তো থার্মোডাইনামিক্সের আজকের ক্লাসে আজ আমরা থার্মোডাইনামিক্সের যে বেসিক পার্ট বা বেসিক কনসেপ্টটুকু জেনেছি সেটাকে কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে থার্মোডাইনামিক্স পড়ার উদ্দেশ্য সেটা হচ্ছে কেমিস্ট্রিতে যে সমস্ত থার্মোডাইনামিক সিস্টেম রয়েছে সেই থার্মোডাইনামিক সিস্টেমগুলোর ওপর থার্মোডাইনামিক্সের এই বেসিক কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব। এই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা আজকে ক্লাসে পড়ার চেষ্টা করব আর কি। তো প্রথমেই আমাদের এটা প্রশ্ন আসতে পারে যে কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক সিস্টেম এক্স্যাক্টলি কোনটা। আমি তোমাদের বারবার থার্মোডাইনামিক্স পড়ানোর শুরুতেই বলেছিলাম যে এখানে আমাদের একটা সিস্টেম ধরে পড়লেই চলবে, যে একটা ফ্রিকশনলেস পিস্টন যুক্ত একটা গ্যাস জারের মধ্যে একটা আদর্শ গ্যাসকে রাখা আছে। অবশ্যই এটা আমাদের কাছে একটা থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক্স পড়া এবং বোঝার ক্ষেত্রে এই সিস্টেম আমাদের ভীষণ হেল্পফুল একটা সিস্টেম। কিন্তু এছাড়া কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্সের ইন্টারেস্ট কোথায়? কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্সের ইন্টারেস্ট হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। যে কোনো কেমিক্যাল রিয়াকশন, সেই কেমিক্যাল রিয়াকশনটাই তো আমাদের কেমিস্ট্রির মেইন কন্টেন্ট। তবে আমরা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে পারি কি পারি না, থার্মোডাইনামিক্সকে কোথায় অ্যাপ্লাই করা যায়, সেই সমস্ত জিনিসগুলো আমাদের আজকে বুঝতে হবে। তো চলো শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশনের পার্টটা কোথায় থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করা যায়। আমরা শুধু কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশনটাকে দেখব। তো থার্মোডাইনামিক্সকে আমি সেখানেই অ্যাপ্লাই করতে পারি যেখানে কোনো এনার্জি এক্সচেঞ্জের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ কেমিস্ট্রিতে যেখানেই কোথাও এনার্জির এক্সচেঞ্জ ঘটে, বা ইনডাইরেক্টলি আমি যদি বলি হিটের কোনো এক্সচেঞ্জ যেখানে ঘটে, সেখানেই আমি থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে পারি। কারণ ওই যে এনার্জিটা বেরিয়ে এসছে, ওই এনার্জিটা থার্মোডাইনামিক্স তার কনসেপ্ট সেটাই বলছে। তো এই ধরনের অ্যাপ্লিকেশনের জায়গা কোথায়? আমরা প্রথম থেকে যে সিস্টেমটা আলোচনা করেছি আমাদের কাছে এটাও একটা সিস্টেম। কারণ গ্যাসের ধর্মাবলী সেগুলো কিন্তু আমাদের 11-এ পড়ার একটা চ্যাপ্টার, একটা কন্টেন্ট। গ্যাসকে যেমন আমরা ফিজিক্সে পড়ি তেমনি কেমিস্ট্রিতেও পড়ি, ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টে। তাহলে গ্যাসিয়াস সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমটা আমরা শুরু থেকে নিয়ে আলোচনা করছি, সেই সিস্টেমে থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশন যেমন সম্ভব। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে থার্মোডাইনামিক্সের কেমিস্ট্রিতে আমরা অ্যাপ্লিকেশনটা করব কোথায় না, কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে। এটাই আমার সব থেকে বেশি ইন্টারেস্ট থাকবে এই জায়গাতে। অর্থাৎ আমরা যখন কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটাবো, যেগুলো আমরা সাধারণত ল্যাবরেটরিতে ঘটাই, সেক্ষেত্রে থার্মোডাইনামিক্সকে কেন অ্যাপ্লাই করব, প্রথম প্রশ্ন হচ্ছে সেটাই। তার কারণ হচ্ছে আমরা জানি যে কোনো কেমিক্যাল রিয়াকশন সংঘটিত হওয়ার সাথে সাথে সেখানে কিন্তু একটা এনার্জির এক্সচেঞ্জ ঘটে বা হিটের এক্সচেঞ্জ ঘটতে আমরা দেখি। তাহলে যেহেতু ওই সিস্টেমে এনার্জির একটা এক্সচেঞ্জ ঘটছে, তাহলে ওই সিস্টেমের ক্ষেত্রে থার্মোডাইনামিক্স আমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কেমিক্যাল রিয়াকশন যেগুলো ঘটাই ল্যাবরেটরিতে, সেই সমস্ত কেমিক্যাল রিয়াকশনগুলোর ক্ষেত্রে দেখো থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশনটা কিরকম না, আমি ধরো যে রিয়াকশনগুলো আমরা ল্যাবরেটরিতে ঘটাই সেই রিয়াকশনটা এক্স্যাক্টলি কিরকম। ধরো এইরকম একটা টেস্ট টিউব নিয়েছি, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল করি। এইরকম একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মধ্যে আমি একটা রিয়াকশন ঘটাচ্ছি। তো এর মধ্যে কি করতে হয় আমাদের? এট ফার্স্ট রিঅ্যাক্ট্যান্ট গুলোকে নিতে হয়, বা এটাকে আমি সাবস্ট্রেট কে নিতে হয়, এর মধ্যে রিএজেন্ট দিতে হয়, যে রিঅ্যাকশন ঘটে। তো আমাদের অ্যাপ্লিকেশনের জায়গাটা ঠিক এই জায়গাটা দেখো। কেমিস্ট্রিতে আমরা অ্যাপ্লাই করতে চাইছি যে কোনো রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশনের উপর থার্মোডাইনামিক্সকে কেন অ্যাপ্লাই করতে পারবো, তার কারণ হচ্ছে এই রিঅ্যাকশনে হিটের একটা এক্সচেঞ্জ ঘটে, সেটা আমাদের কাছে জানা। এইবার কেমিক্যাল রিঅ্যাকশন ল্যাবরেটরিতে আমরা যখন ঘটাতে চাই, আমরা যে প্র্যাকটিক্যালগুলো সাধারণত করি, সেখানে কি করি না, একটা টেস্ট টিউবের মধ্যে একটা রিএজেন্টগুলোকে অ্যাড করে তার রিঅ্যাকশনটাকে দেখার চেষ্টা করি। বেসিক্যালি দেখো, কেমিক্যাল রিয়াকশনগুলো ঘটানোর যে প্রক্রিয়া, ন্যাচারালি যেটা আমরা ঘটাই, সাধারণত রিয়াকশনগুলোকে কোনো একটা খোলা টেস্ট টিউবের মধ্যে বা খোলা বিকারের মধ্যে নিয়ে তার ভিতরে বিভিন্ন রিয়াক্ট্যান্টগুলোকে মিশিয়ে রিয়াকশন করি। দ্যাট ইজ, যেখানে সিস্টেমটা আমার কাছে টোটালি একটা ওপেন টাইপের সিস্টেম। এইভাবে ঘটানো সম্ভব,
এবং বাস্তবে 90% রিয়াকশন কি 95% রিয়াকশন এইভাবে ঘটানো হয়। তার মানে আমরা এই যে সিস্টেমটাকে কনসিডার করছি, এই সিস্টেমটা কি সিস্টেম, এরকম একটা টেস্ট টিউব, তার মধ্যে এরকম রিয়াক্টর নিচ্ছে, নিয়ে রিয়াকশন ঘটাচ্ছে ওপেন অবস্থায় যখন নিচ্ছি, যেখানে একে আটকানোর কোনো ব্যবস্থা নেই। তাহলে এই সিস্টেমের ওপর থার্মোডাইনামিক্সের যে ছোট ছোট জিনিসগুলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো পড়েছি, তাহলে আমরা থার্মোডাইনামিক সিস্টেম হিসাবে এটাকে যদি কনসিডার করি, তাহলে এটা কি ধরনের সিস্টেম? যেহেতু এখন তো সিস্টেম ইজ ওপেন টাইপের, সিস্টেমে কোনো রকম কোনো কিছু চাপা দেওয়ার নেই, তাহলে এই পার্টিকুলার সিস্টেমটাকে যখন আমি কনসিডার করছি থার্মোডাইনামিক সিস্টেম হিসাবে, তাহলে আমি বলতে পারি কি না এই সিস্টেমের ওপর একটা এক্সটার্নাল প্রেসার আছে না নেই? অবশ্যই একটা এক্সটার্নাল প্রেসার রয়েছে এই সিস্টেমের ওপর। কোন প্রেসার না, এক্ষেত্রে বায়ুমণ্ডলের যে প্রেসার, সেই প্রেসারটাই সিস্টেমের একটা এক্সটার্নাল প্রেসার হিসাবে কাজ করছে। যেটা আমরা জানি, যেহেতু বায়ুমণ্ডলীয় প্রেসারটা কি, বায়ুমণ্ডলীয় প্রেসারটা কনস্ট্যান্ট, বায়ুমণ্ডলীয় প্রেসার তো চেঞ্জ হয়ে যায় না। তার মানে আমি এই পার্টিকুলার সিস্টেমটাকে বলতে পারি কি না কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার সিস্টেমে একটা থার্মোডাইনামিক সিস্টেম। এইবার দেখো, রিয়াকশন যখন আমরা ঘটাতে চাইছি, এই যে রিয়াক্ট্যান্টের মধ্যে বা আরেকটা রিয়াক্ট্যান্টকে যখন আমি অ্যাড করছি, বাস্তবে যে ঘটনাটা ঘটে, এই রিয়াক্ট্যান্টের ভলিউমটা যদি V1 হয়, ধরো V1, এখানে যে রিয়াক্ট্যান্ট অ্যাড করছি V2 ভলিউমের আরেকটা রিয়াক্ট্যান্ট অ্যাড করছি, তাহলে আফটার রিয়াকশন এক্ষেত্রে তার ভলিউমটাকে যদি আমি খুব মাইনিউটলি পর্যবেক্ষণ করি, বিভিন্ন ধরনের রিয়াকশনের ক্ষেত্রে দেখা গেছে যে টোটাল ভলিউম অফ দ্য সিস্টেম, যেটা V1 প্লাস V2 হওয়ার কথা, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা তার থেকে বেশি হতে পারে, বা তার থেকে V1 প্লাস V2 মানে টোটাল ভলিউম V এর ভ্যালুটা কখনো এর থেকে V1 প্লাস V2 থেকে বেশি হতে পারে, দ্যাট ইজ V1 প্লাস V2 থেকে কখনো মানটা কম হতে পারে। তো এই ঘটনাটা আমরা দেখি বিভিন্ন রিয়াকশন ঘটানোর ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ করেছি যে এর মধ্যে যখন এটাকে অ্যাড করছি, এই অ্যাড করার সাথে সাথে কি করছে না সিস্টেমটা তার ভলিউমটাকে কি করছে, ভলিউমটাকে বাড়িয়ে বা কমিয়ে ফেলছে। বেশিরভাগ রিয়াকশনের ক্ষেত্রেই এই ঘটনাটা আমরা ঘটতে দেখি। তাহলে যদি এই ক্ষেত্রে সিস্টেম তার ভলিউমকে বাড়িয়ে বা কমিয়ে ফেলে, তাহলে আমরা এই পার্টিকুলার সিস্টেমটাকে, এই থার্মোডাইনামিক সিস্টেমটাকে কি বলতে পারি? আমরা এই পার্টিকুলার থার্মোডাইনামিক সিস্টেমকে বলতে পারি এটা কনস্ট্যান্ট প্রেসারে ঘটা একটা থার্মোডাইনামিক বা প্রসেস, যেখানে ভলিউমটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারে, এটা ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে। ওকে, তার মানে আমরা যে কেমিক্যাল রিয়াকশন গুলোর উপর থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে দেখছি, সেই কেমিক্যাল রিয়াকশন বেসিক্যালি হতে পারে এইরকম একটা কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে ঘটা রিয়াকশন, যেটা বাস্তবে আমরা 95% রিয়াকশনই এইভাবে ঘটানো হয়। আমরা বাস্তবে যে রিয়াকশন গুলো ঘটাই তার সবটাই হচ্ছে এরকম। ক্লিয়ার? এছাড়া দেখো আমরা কি করতে পারি, এছাড়া আমরা করতে পারি যে কোনো একটা রিয়াকশনকে এই রকম কন্ডিশনে নিলাম যে V1 ভলিউমের কোনো একটা রিয়েজেন্ট, এর মধ্যে কি করলাম, রিয়াক্ট্যান্ট V1 প্লাস V2 ভলিউমের কোনো একটা রিয়াক্ট্যান্ট অ্যাড করলাম, কন্ডিশন এখানে রেখে দিলাম যে ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট, দ্যাট ইজ ভলিউমটা কনস্ট্যান্ট। ভলিউম রিয়াকশনটা করার সাথে সাথে ভলিউমের কোনো রকম কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করব না। তো রিয়াকশনটাকে আমরা এই স্পেসিফিক কন্ডিশনে ঘটাতে পারি, অর্থাৎ একটা রিয়াকশনকে যখন নিচ্ছি, রিয়াক্ট্যান্ট দুটোকে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে ভলিউমটাকে ফিক্স করে দিচ্ছি। তো ডিউরিং দিস রিয়াকশন, এই রিয়াকশন ঘটার সাথে সাথে ওই সিস্টেমের ভলিউমের কোনো পরিবর্তন আমরা হতে দেব না। তাহলে কনস্ট্যান্ট ভলিউমে রেখে আমরা কোনো রিয়াকশনকে করতেই পারি। তো কিন্তু বাস্তবে বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে থেকে দেখা গেছে যে রিয়াকশনটা করার ক্ষেত্রে ভলিউমকে কনস্ট্যান্ট এই যে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট। অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউমের রিয়াকশন আমরা থিওরিটিক্যালি ভাবতে পারি বা বেশ কিছু রিয়াকশনকে করানো সম্ভব হলেও ম্যাক্সিমাম রিয়াকশন আমরা কিন্তু এই কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনে নিয়ে করতে পারি না।
কিন্তু কি করা সম্ভব কিছু রিয়াকশনের ক্ষেত্রে। সেই কারণে আমরা যখন থার্মোডাইনামিক্সকে আমাদের রিয়াকশনের ওপর অ্যাপ্লাই করতে চাইছি, দু ধরনের সিস্টেমকে আমাকে কনসিডার করতে হবে, কিন্তু আমাকে মনে রাখতে হবে অ্যাপ্লিকেশনের মেজর অ্যাপ্লিকেশন আমরা এই পার্টিকুলার থার্মোডাইনামিক সিস্টেমের ওপর অ্যাপ্লাই হতে দেখি। তো যদি এখানে সিস্টেমের ভলিউমটা কনস্ট্যান্ট হয়ে যায়, আর এক্ষেত্রে কি হচ্ছে, সিস্টেমের প্রেসারটা কনস্ট্যান্ট, পিটা কনস্ট্যান্ট, তাহলে দেখো যে কোনো রিয়াকশনকে আমরা দুটো কন্ডিশনে ঘটাতে পারি। একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশন, কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশন। এটা আমার মাথার মধ্যে ঢোকাতে হবে প্রথমে। এবার আমাকে এটা বুঝে নিতে হবে যে কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমে যে কোনো রিয়াকশনকে ঘটানো বেশিরভাগ ক্ষেত্রে ডিফিকাল্ট বা ঘটানো যায় না। খুব সামান্য রিয়াকশনকে আমরা কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমে ঘটাতে পারি, বা যদি আমি ঘটাতে চাই স্ট্রিক্টলি তাহলে ঘটানো যেতে পারে। আর কনস্ট্যান্ট প্রেসারে ঘটা রিয়াকশনটাই ম্যাক্সিমাম। ওকে, তো এরপরে আমরা দেখো এই পার্টিকুলার দু ধরনের থার্মোডাইনামিক সিস্টেম, যেটা আমাদের ইন্টারেস্টের মেন জায়গা, এক্ষেত্রে কি আমাদের অ্যাকচুয়াল ইন্টারেস্টটা কোথায়? কনস্ট্যান্ট প্রেসার বা কনস্ট্যান্ট ভলিউম যেটাতেই আমি রিয়াকশনটাকে ঘটাই না কেন, এই রিয়াকশন সংগঠিত হওয়ার সাথে সাথে সেখানে কি পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটছে, কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে বা কি পরিমাণ তাপের শোষণ ঘটছে, সেটা আমরা আমাদের মানে প্রধান ইন্টারেস্টের জায়গা। কেন? কারণ ওই পরিমাণ হিটটা মেজারেবল, ওই পরিমাণ হিটটাকে আমরা মাপতে পারি, মেপে নিতে পারি। তো এক্ষেত্রে আমরা এবার দেখো এই দু ধরনের সিস্টেমের ক্ষেত্রেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে এই সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো যদি অ্যাপ্লাই করি তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, এই পার্টিকুলার কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমের ক্ষেত্রে কি বলছে, ডেল ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। দ্যাট মিনস এই ডব্লিউটাকে আমি অনেকবার বলেছি যে ডব্লিউ হচ্ছে সমস্ত ধরনের ওয়ার্ক ডানের সমন্বয়। তো আমরা এক্ষেত্রে সমস্ত ওয়ার্ক ডানকে যদি বিবেচনা না করি, তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র সিস্টেমের ওপর কি প্রেসার ভলিউম ওয়ার্কটাকে যদি আমরা দেখতে থাকি, কিউ প্লাস এই ডব্লিউটাকে আমি তখন কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মাইনাস পি ইন্টু ডিভি দিয়ে, পি ইন্টু ডেল ভি দিয়ে রিপ্রেজেন্ট করে দিতে পারি। অর্থাৎ এই পার্টিকুলার সিস্টেমের উপর যখন আমি ফার্স্ট লকে অ্যাপ্লাই করছি, তাহলে এখান থেকে পাচ্ছি ডেল ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। তো এখানে যেহেতু সিস্টেমের ভলিউমটা কনস্ট্যান্ট রয়েছে, তাহলে ডেল ভি মান কি হবে, তো ডেল ভি এর ক্ষেত্রে হবে কি, ডেল ভি ভলিউমের কোনো পরিবর্তন ঘটছে না, দ্যাট ইজ ডেল ভি জিরো। তাহলে এই অবস্থায় আমি কি লিখতে পারি, ডেল ইউ সমান হচ্ছে কিউ। অর্থাৎ এই পার্টিকুলার রিয়াকশন সংগঠিত হওয়ার সাথে সাথে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটছে, যদি আমি এই হিটটাকে কিউ ভি বলি, মানে ভলিউম কন্ডিশনটাকে, ভলিউমটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে কিউ ভি বলি, তাহলে এই কিউ ভি এর রিপ্রেজেন্টেশনটা কি, কিউ ভিটা এই অবস্থায় সিস্টেমের ইন্টারনাল এনার্জির পরিবর্তনের দ্বারাই বেরিয়ে আসছে। অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউমে ঘটা কোনো রিয়াকশন থেকে আমরা এটা জানতে পারছি, দেখো যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, ওই থার্মোডাইনামিক সিস্টেমে প্রেসার ভলিউম কোনো ওয়ার্কডান সংগঠিত হওয়ার কোনো স্কোপ নেই। সেই কারণে পিডিভি টার্মটা দ্যাট ইজ জিরো। যদি জিরো হয়ে যায় তাহলে এই অবস্থায় ইকুয়েশনটা দাঁড়ালো কি, ডেল ইউ সমান হচ্ছে কিউভি। অর্থাৎ এই পার্টিকুলার সিস্টেম যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটাবে কিউ এর আকারে, সেই কিউটা কোথা থেকে আসবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির হ্রাস বা বৃদ্ধির বিনিময়ে ওই কিউটা বেরিয়ে আসবে। ওকে, ইট ইজ ভেরি ক্লিয়ার। আমরা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন একবার বলেও ছিলাম, কিন্তু আমাদের এখানে পাশাপাশি এটাকে না রাখলে আমরা এই পার্টিকুলার যেটা বোঝাতে চাইছি সেটা আমি বোঝাতে পারবো না। তো এইবার আমরা এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যদি আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে অ্যাপ্লাই করতে দেখি, তো এখানে কি পাবো, দেখো এখানে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে যদি অ্যাপ্লাই করি তাহলে কি পেলাম, ডেল ইউ সমান কিউ প্লাস ডব্লিউ, এক্ষেত্রেও ডব্লিউ। দ্যাট মিনস, এবং এই ডব্লিউটা দ্যাট ইজ অল টাইপস অফ ওয়ার্ক, এটা বারবার বলছি। এবার আমরা যদি ডব্লিউটাকে শুধুমাত্র কি করতে পারি না, শুধুমাত্র প্রেসার ভলিউম ওয়ার্ক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মানে সমস্ত ওয়ার্কগুলোকে বাদ দিয়ে আমরা শুধু যদি চাপ আয়তনিক টাইপের কৃতকার্যটাকে কনসিডার করি, তাহলে এক্ষেত্রে আমার সিস্টেম ইকুয়েশনটা দাঁড়াবে কি, কিউ মাইনাস পি ইন্টু ডেল ভি। এবার দেখো যেহেতু এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট নয়,
তাহলে পি ডেল ভি টার্মটা জিরো হওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে দুটো টার্মই কিন্তু এখানে থেকে যাচ্ছে। ক্লিয়ার? তো তাহলে এই পার্টিকুলার থার্মোডাইনামিক সিস্টেম হিটের আকারে যে এনার্জিটাকে এক্সচেঞ্জ করবে সেটাকে যদি আমি কিউপি বলি, এই কিউপি এর সোর্সটা কোথায়, মানে এই পরিমাণ এনার্জিটা সিস্টেম থেকে যেটা বেরিয়ে আসছে যদি আমি ধরে নিই, তাহলে এটা বেরিয়ে আসছে কিসের বিনিময়ে? বেরিয়ে আসছে দুটোর বিনিময়ে। দেখো এক্ষেত্রে এই পার্টিকুলার সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি ছিল সেই ডিউরিং দিস প্রসেস যখন আমি রিঅ্যাকশনটা ঘটাচ্ছি সেই রিঅ্যাকশনের সাথে সাথে এটা হতে পারে যে ইন্টারনাল এনার্জির হ্রাস বৃদ্ধি ঘটছে, অবশ্যই ঘটছে। তার পাশাপাশি যেহেতু রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, তাহলে ইন্টারনাল এনার্জির যেমন একটা হ্রাস বৃদ্ধি ঘটছে, অ্যাট দ্য সেম টাইম সিস্টেমে একটা কিন্তু প্রেসার ভলিউম কৃতকার্যও সংগঠিত হচ্ছে। অর্থাৎ এই সিস্টেমে ভলিউম কনস্ট্যান্ট না থাকার কারণে একটা প্রেসার ভলিউম ওয়ার্ক ডাউনও এখানে সংগঠিত হচ্ছে। সেটা কি ধরনের ওয়ার্ক সেটা ডিপেন্ড করবে সিস্টেম টু সিস্টেম। অর্থাৎ সিস্টেম দ্বারা সংগঠিত কার্য বা সিস্টেমের ওপর সংগঠিত কার্য যাই হোক না কেন, তার ফলে দেখো এই সিস্টেম থেকে যে টোটাল কিউপি পরিমাণ হিটটা আমরা এখান থেকে বেরিয়ে আসতে দেখছি, এই কিউপিটাকে আমি যদি এই কিউভি এর মতো দেখতে চাই, তাহলে এই ইকুয়েশনে যদি আমি বসাই যে কিউপি, এই কিউপিটা কি? কিউপি সমান তাহলে দেখো এটাকে দিকে নিয়ে যাও ডেল ইউ প্লাস পি ডেল ভি। এই কিউপিটা কতটা? এই কিউপি সমান আমি লিখতে পারি, দেখো এটা ইন্টারনাল এনার্জির হ্রাস বৃদ্ধির কারণে প্লাস পি ডেল ভি টাইপের ওয়ার্ক ডান সংগঠিত করার কারণে এই কিউপিটা বেরিয়ে আসছে। তার মানে এই কিউপিকে আমি এক কথায় প্রকাশ করার মতো কোনো জায়গায় এই মুহূর্তে আমরা নেই। অর্থাৎ আমাকে যদি এই কিউপিকে সঠিকভাবে প্রকাশ করতে হয় তাহলে আমাকে কি বলতে হবে যে কনস্ট্যান্ট প্রেসারে ঘটানো এনি প্রসেস, যে কোনো প্রসেস, সেখান থেকে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটবে সেই হিটের সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জির পরিবর্তন প্লাস সিস্টেম যে পরিমাণ ওয়ার্কডাউন সংগঠিত করলো তার ফলে সিস্টেমের যে এনার্জিটা এক্সচেঞ্জ ঘটলো, এই দুটোর বিনিময়ে সিস্টেম থেকে কিউপি এর এক্সচেঞ্জ আমরা হতে দেখব। তো এই কিউপি তাহলে এখান থেকে বেরিয়ে আসছে যে কিউপি আর ওখান থেকে যে বেরিয়ে আসছে কিউভি, এই কিউপি আর কিউভি দুটো তো একই রকম নয়, দুটো আলাদা আলাদা প্রসেস। তাহলে ও ক্ষেত্রে আমি একটা কিউভি এর রিপ্রেজেন্টেশনে পেয়েছি একটা থার্মোডাইনামিক ফাংশন ডেল ইউ। অর্থাৎ আমি ডেল ইউ দিয়ে ওই পার্টিকুলার প্রসেসটাকে বা সিস্টেমটাকে আমি এক্সপ্লেন করতে পারি। অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউমে ঘটা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে হিট যে পরিমাণ এক্সচেঞ্জ করছে সেই হিটটাকে আমরা থার্মোডাইনামিক ফাংশন হিসাবে ইন্টারনাল এনার্জি দিয়ে প্রকাশ করতে পারি, ইন্টারনাল এনার্জি চেঞ্জ দিয়ে। কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে ঘটা কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে বা ঘটা এনি প্রসেসের ক্ষেত্রে যে এনার্জির এক্সচেঞ্জ ঘটে সেক্ষেত্রে আমার রিকোয়ার্ড কোনো ফাংশন এই অর্থে নেই। তো যদি না থাকে তাহলে একে এক কথায় প্রকাশ করাটাও খুব ডিফিকাল্ট। তাহলে আমাকে বারবার বলতে হবে সিস্টেমের ইন্টারনাল এনার্জি প্লাস পিভি এনার্জি, দুটো প্রকার এনার্জির সমন্বয়ের দ্বারা ওইখান থেকে কিউপিটা বেরিয়ে আসছে। তো এই অসুবিধাটাকে দূর করার জন্য, কারণ আমাদের যেহেতু বললাম যে 95% প্রসেসই যদি এই ধরনের প্রসেস হয় তাহলে এই ধরনের প্রসেসের ক্ষেত্রে কিউকে বারবার রিপ্রেজেন্ট আমাকে করতে হবে। সেক্ষেত্রে কিউ এর এই অসুবিধাটা মানে কিউকে প্রকাশ করার ক্ষেত্রে দু ধরনের এনার্জিকে বারবার বলা বা রিপ্রেজেন্ট করার এই অসুবিধার কারণে আমরা যদি ওই ধরনের ওই পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে যেরকম একটা থার্মোডাইনামিক ফাংশন হিসাবে ইন্টারনাল এনার্জিকে পেয়েছিলাম, এখানেও যদি এরকম কোনো থার্মোডাইনামিক ফাংশন থাকতো তাহলে এক কথায় এই পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে হিট এক্সচেঞ্জটাকে আমি তাকে দিয়ে যদি প্রকাশ করে দিতে পারতাম। অর্থাৎ আমি যদি টোটাল ডেল ইউ প্লাস পি ডেল ভিটাকে একটা নতুন কোনো থার্মোডাইনামিক ফাংশনের আকারে বলতে পারতাম যে ডেল এক্স এটা কিউপির সাথে সমান হবে, তাহলে এই ব্যাপারটা আমাদের ক্ষেত্রে বুঝতে এবং পরবর্তীকালে থার্মোডাইনামিক্সটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। তো এইটা করার জন্য আমাদের থার্মোডাইনামিক্সে দেখো নতুন একটা থার্মোডাইনামিক ফাংশনের প্রয়োজনীয়তা দেখা দিল। অর্থাৎ প্রয়োজন পড়লো একটা নতুন থার্মোডাইনামিক ফাংশনের। কি কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? যে থার্মোডাইনামিক ফাংশনটা সিস্টেমের টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। কোন পার্টিকুলার প্রসেসে? না কনস্ট্যান্ট প্রেসারে ঘটা প্রসেসে। তো দেখো আমি যদি বলি যে এই রকম একটা থার্মোডাইনামিক ফাংশন হিসেবে আমি একটা নতুন ফাংশনকে ইন্ট্রোডিউস করলাম, যে ফাংশনটা কি?
যে ফাংশনটার নাম দিলাম এইচ বা এনথালপি, এই এনথালপিটা তাহলে কি বেসিক ডিফারেন্স এই দুটো সিস্টেমের কোন জায়গায়? এই দুটো সিস্টেমের ক্ষেত্রে বেসিক ডিফারেন্স হচ্ছে এই অবস্থায় সিস্টেম যে পরিমাণ এনার্জি এক্সচেঞ্জ করুক না কেন, এখানে ইন্টারনাল এনার্জি ছাড়া অন্য প্রকার এনার্জির কোনো সোর্স এক্ষেত্রে নেই। তাহলে যা কিছু এনার্জি এক্সচেঞ্জ করতে হবে তাকে ইন্টারনাল এনার্জির বিনিময় করতে হবে। কিন্তু এই পার্টিকুলার সিস্টেমের টোটাল এনার্জি যদি আমি কনসিডারেশনের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখো ইন্টারনাল এনার্জি যেমন থাকছে, এর পাশাপাশি সিস্টেম যখন পিভি টাইপের ওয়ার্ক ডান করছে, সেই ওয়ার্ক ডানের ফলে সিস্টেমের ভিতরে কিন্তু এনার্জি কখনো অ্যাকুমুলেট হতে পারে, কখনো সিস্টেম থেকে এনার্জি কমে যেতে পারে। কিন্তু টোটাল এনার্জির যখন কনসিডারেশন, যার বিনিময়ে এই কিউপিটা বেরিয়ে আসছে, এই টোটাল এনার্জিটাকে যখন আমরা কনসিডার করতে চাইছি, এই অবস্থায় টোটাল এনার্জিটাকে প্রকাশ করার জন্য যদি আমি একটা নতুন ফাংশন আনি, যেটাকেই আমরা থার্মোডাইনামিক্সের নেক্সট থার্মোডাইনামিক ফাংশন হিসেবে ইন্ট্রোডিউস করব, দিস ইজ কল্ড এনথালপি, যাকে প্রকাশ করা হবে এইচ দিয়ে। এবং এইচ সমান তাহলে আমি কি লিখতে পারি? এইচ সমান হচ্ছে সিস্টেমের টোটাল এনার্জি, দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি ইউ প্লাস এই চাপ আয়তনিকৃত কার্য, দ্যাট ইজ পিভি এনার্জি, ইউ প্লাস পিভি। এই টোটাল এনার্জিটাকে আমরা নতুন থার্মোডাইনামিক ফাংশন হিসেবে এনথালপি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এইবার দেখো, আমি এই ইকুয়েশনটাতে আসতে চাইছি যে এটাকে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছি, তাহলে এখানে কি করব? তো যদি ধরে নিই যে এই পার্টিকুলার রিঅ্যাকশন ইনিশিয়ালি H1 তার টোটাল এনার্জি ছিল, দ্যাট ইজ U1 প্লাস P ইন্টু V1, যেহেতু পিটা কনস্ট্যান্ট, পিটা ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটে সেম থাকবে। এবং আফটার রিঅ্যাকশন যদি আমি ধরে নিই এর এনথালপিটা H2, তাহলে U2 প্লাস P ইন্টু V2। তাহলে দেখো H2 মাইনাস H1 যখন আমি করব এনথালপির চেঞ্জটা, তাহলে এখানে আমি কি করতে পারি? U2 মাইনাস U1, U2 মাইনাস U1 প্লাস P ইন্টু V2 মাইনাস V1। অর্থাৎ H2 থেকে H1 কে আমি যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি এখানে H2 মাইনাস H1 কে যদি আমি ডেল H দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ডেল H সমান আমার কি দাঁড়াবে? ডেল H সমান U2 মাইনাস U1 সমান হচ্ছে ডেল U প্লাস P ইন্টু ডেল V। তো এইরকম একটা ইকুয়েশন আমরা আলটিমেটলি এনথালপি দিয়ে বার করতে পারি, যে ইনিশিয়ালি যখন রিঅ্যাকশনটা শুরু করছি, শুরুর সময় সিস্টেমের টোটাল এনার্জি H1 ছিল, আফটার রিঅ্যাকশনের টোটাল এনার্জি H2, তাহলে তাদের ভিতরে টোটাল ডিফারেন্সটা কি? ইন্টারনাল এনার্জি পরিবর্তনের ডিফারেন্স প্লাস প্রেসার ভলিউম ওয়ার্কের পরিবর্তনের কারণে ডিফারেন্স, দ্যাট ইজ ডেল H সমান ডেল U প্লাস P ডেল V। তাহলে এখান থেকে দেখো, আমি যদি ডেল ইউ প্লাস পি ডেল ভি যে টার্মটা আমরা পেয়েছি, এখানে দেখো ডেল ইউ প্লাস পি ডিভি, ডেল ইউ প্লাস পি ডিভি এটা সমানই তোমার কাছে কিউপি। তাহলে ডেল ইউ প্লাস পি ডিভির জায়গায় যদি আমি এটাকে রিপ্লেস করে দিই, দিস ইজ ডেল এইচ। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা চাইছিলাম, একটা থার্মোডাইনামিক ফাংশন দ্বারা এক্ষেত্রে বেরিয়ে আসা হিটটা বা এক্সচেঞ্জ হওয়া এনার্জিটাকে আমরা রিপ্রেজেন্ট করব, যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই থার্মোডাইনামিক ফাংশনটাকে খোঁজা হয়েছিল, সেটা আমরা এক্ষেত্রে দেখো পাশাপাশি যদি দেখি, তাহলে ব্যাপারটাকে পুরো পরিষ্কার হয়ে যাবে। আমরা কি করলাম? ডেল ইউ প্লাস পি ডিভির জায়গায় এখানে ডেল এইচ কে রিপ্লেস করে দিলাম, তাহলে কিউপি সমান ডেল এইচ। তো এটা থেকে আমাদের একদম ক্লিয়ার কাট কনসেপ্ট কি হলো? কনসেপ্ট এটা এলো যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমকে যখন আমরা কনস্ট্যান্ট প্রেসারে রেখে রান করাবো, কনস্ট্যান্ট প্রেসারে রান করানোর সাথে সাথে সিস্টেম যে পরিমাণ এনার্জিকে এক্সচেঞ্জ ঘটাবে সেই কিউবের আকারে, হিটের আকারে, সেই হিটটাকে আমরা থার্মোডাইনামিক ফাংশন হিসাবে ডেল এইচ এর টার্মে দেখব। আর যদি কখনো কোনো থার্মোডাইনামিক ফাংশনকে কি করতে পারি, থার্মোডাইনামিক সিস্টেমকে কনস্ট্যান্ট ভলিউমে রান করাই, তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্ট ভলিউমে যে রিঅ্যাকশনটা ঘটে যাচ্ছে, সেখান থেকে যে এনার্জিটা এক্সচেঞ্জ ঘটছে বা হিটটা বেরিয়ে আসছে, সেই হিটটাকে রিপ্রেজেন্ট করা হবে ইন্টারনাল এনার্জি ডেল ইউ এর দ্বারা। ক্লিয়ার? তো দেখো, এক্ষেত্রে আমরা একটা নতুন ফাংশনকে পেলাম, দ্যাট ইজ কল্ড এনথালপি বা হিট কন্টেন্ট অফ দ্য সিস্টেম। এবার এনথালপির এইটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, তাহলে আমাকে ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে হবে রিঅ্যাকশনকে দেখে বা সিস্টেমের কন্ডিশন দেখে, কখন ডেল এইচ কখন ডেল ইউ।
তো এবার দেখো এনথালপির সিগনিফিকেন্সটা কোথায়, যে এনথালপিকে যেটা ইন্ট্রোডিউস করলাম, এনথালপির কি আর পাঁচটা থার্মোডাইনামিক ফাংশনের মতো যেমন ইন্টারনাল এনার্জির মতো এনথালপিও কিন্তু সিস্টেমের একটা স্টেট ফাংশন। কি ধরনের স্টেট ফাংশন না, সিস্টেমের একটা স্টেট ফাংশন, মানে যদি সিস্টেমের স্টেটের এক পরিবর্তন কোনো না ঘটে তাহলে এই ক্ষেত্রে ডেল এর কোনো পরিবর্তন আমরা দেখব না। ওকে, দু নম্বর দেখো যে কোনো একটা সিস্টেম, কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট মানে থার্মোডাইনামিক সিস্টেম, সেই সিস্টেমের মানে এনথালপির পরিবর্তন বলতে আমরা কি বুঝবো, এনথালপির পরিবর্তন বলতে বুঝবো ওই পার্টিকুলার সিস্টেমের ইনিশিয়াল এনথালপি এবং ফাইনাল এনথালপি যেটা হলো, অর্থাৎ H1 এবং H2 যদি যথাক্রমে ইনিশিয়াল এবং ফাইনাল এনথালপি হয় যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমে, তাহলে তার পরিবর্তনকে ইন্ডিকেট করার জন্য আমরা ডেল এইচ যেটা বলবো সেই ডেল এইচ সমান কি হবে, H2 মাইনাস H1। ক্লিয়ার? তিন নম্বর দেখো এনথালপির আরো একটা সিগনিফিকেন্স হচ্ছে এনথালপি ইন্টারনাল এনার্জির মতো একটা পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। অর্থাৎ যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের এনথালপি ডিপেন্ড করবে কিসের উপর না, এনথালপিটা ডিপেন্ড করবে ওই সিস্টেমে নেওয়া কতটা পরিমাণ পদার্থ রয়েছে তার মাসের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এইগুলো হচ্ছে এনথালপির একটা সিগনিফিকেন্স, মানে থার্মোডাইনামিক ফাংশন হিসেবে যে এনথালপিটাকে নিয়ে আসা হলো তার সিগনিফিকেন্সটা এক্স্যাক্টলি এগুলো। এইবার দেখো এর পাশাপাশি আমরা যখন বিভিন্ন থার্মোডাইনামিক যে প্রসেসগুলো পড়েছিলাম, যে থার্মোডাইনামিক যে প্রক্রিয়াগুলোকে আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে এনথালপির আরো একটা জায়গায় একটা সিগনিফিকেন্স রয়েছে। কিভাবে, কোথায় দেখো, তো এটা মোটামুটি যদি ক্লিয়ার হয় আমি এখান থেকে বেরিয়ে আসি। এনথালপির আরেকটা সিগনিফিকেন্স আমি এখান থেকে দেখাই। যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কনসেপ্ট পারপাসে, আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা করতে চলেছি। ধরো কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম যদি আমি এটাই দেখি, বা আমাদের যে সিস্টেমটা আমরা নিয়ে আলোচনা করছিলাম ওই সিস্টেমে যদি ফিরে আসি, বা এটাকেই যদি দেখি, অসুবিধা নেই। এইরকম একটা থার্মোডাইনামিক সিস্টেম বা একটা গ্যাসকেই যদি আমরা নিই, যদি আইসোথার্মাল প্রসেসে এই সিস্টেমটা রান করে, আইসোথার্মাল পদ্ধতিতে রান করা এনি থার্মোডাইনামিক সিস্টেম, এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা জানি H সমান বললাম U প্লাস পিভি। তো এক্ষেত্রে আমরা যদি একটা গ্যাসকেই নিই, একটা আদর্শ গ্যাসের কথাই বিবেচনা করি, এরকম একটা সিস্টেমের ভিতরে একটা আদর্শ গ্যাস রাখা আছে, এটাই আমার কাছে সিস্টেম যদি হয়, তো H তার পরিবর্তনটাকে যখন আমি দেখতে চাইছি, এই সিস্টেমের টোটাল এনার্জি এনথালপি H সমান U প্লাস পিভি, কিন্তু যখন পরিবর্তন ডেল H দেখতে চাইছি আমরা, ডেল H সমান আমি কি করতে পারি, ডেল অফ ইউ, ইউ এর যে চেঞ্জ প্লাস ডেল অফ পিভি এর চেঞ্জ, পিভির চেঞ্জ, প্রেসার ভলিউম যে কৃতকার্য তার যে পরিমাণ পরিবর্তন, এটাকে যদি আমি এই সিস্টেম না করে ওই যে আগের সিস্টেমটা দিই তাহলে ব্যাপারটা বোঝা যাবে, যে ভালো ক্লিয়ার হবে যে এইরকম যে থার্মোডাইনামিক সিস্টেমটা ছিল আমার কাছে, এইরকম একটা গ্যাসকে, আদর্শ গ্যাসকে মোবাইল পিস্টন দিয়ে আমি আটকে রেখেছি। তাহলে এই সিস্টেম যখন কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রসিড করলো আরেকটা স্টেটে, টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকলো টিটা, তাহলে এই সিস্টেমের যে এই সিস্টেমের স্টেট পরিবর্তনের কারণে যে এনথালপির পরিবর্তন ঘটলো, সেই এনথালপির পরিবর্তনটাকে যদি আমি ডেল এইচ দিয়ে লিখি, তাহলে ডেল এইচ সমান ডেল ইউ প্লাস পিভি। এবার এখানে যে নেওয়া গ্যাসটাকে যদি একটা আইডিয়াল গ্যাস হয় এবং আমি যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়, তাহলে আমি এই ক্ষেত্রে কি লিখতে পারি, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে ডেল পিভি লিখেছি আমি, তো এটা সমান আমি লিখতে পারি,
দেখো ডেল ইউ প্লাস এই যে পিভির পরিবর্তন, প্রেসার ইনটু ভলিউমের যে পরিবর্তন, আমি যদি ধরে নিই যে এই সিস্টেমের ইনিশিয়াল প্রেসার এবং ভলিউম ছিল P1 and V1, আফটার চেঞ্জ P2 and V2 যদি হয়, তাহলে দেখো ডেল পিভি সমান আমি কি লিখতে পারি, যে ডেল পিভি সমান আমি লিখতে পারি P2 V2 মাইনাস P1 V1। যদি এটা লিখি তাহলে এই ক্ষেত্রে দেখো ডেল ইউ সমান আমরা কি পেলাম, ডেল ইউ সমান ডেল এইচ সমান ডেল ইউ P2 V2 সমান, আমরা যদি এবার আদর্শ গ্যাসের ইকুয়েশন গুলোকে দেখি, দেখো কি আমরা কি জানি যে পিভি সমান RT। টেম্পারেচার যখন কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট হলে আর এর মানও তো কনস্ট্যান্ট, আর তো আমাদের একটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর ভ্যালু তো কনস্ট্যান্ট। টেম্পারেচার যখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দেখো এই দুটোর গুণফলটা কি হয়ে যাচ্ছে, গুণফলটাও কনস্ট্যান্ট। এবং এই অবস্থায় দেখো প্রেসার ভলিউম যাই হোক না কেন তাদের গুণফলটা কার সাথে সমান হবে, RTর সাথে সমান হবে। দেখো তাহলে এই অবস্থায় P1 V1 আর P2 V2, এই P2 V2 সমান আমি কি লিখতে পারি, P2 V2 সমান আমি লিখতে পারি RT মাইনাস P1 V1 সমান আমি কি লিখতে পারি RT। তাহলে এই অবস্থায় দেখো ডেল এইচ সমান কি দাঁড়ালো, ডেল এইচ সমান ডেল ই, RT RT এখানে কেটে গেল। তাহলে এই অবস্থায় ডেল এইচ কার সাথে সমান হলো, ডেল এইচটা ডেল ইউ এর সাথে সমান হয়ে গেল। ক্লিয়ার? তো এনি আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যদি সিস্টেমটা একটা আইডিয়াল গ্যাস সিস্টেম হয়, তাহলে সেক্ষেত্রে ডেল এইচটা ফার্স্ট কন্ডিশন আমরা পেলাম কি, ডেল ইউ এর সাথে সমান, ইন্টারনাল এনার্জি পরিবর্তনের সাথে সমান। এইবার দেখো আমরা আগের ক্লাসে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বারবার যেটা বলেছি, যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে দেখো ডেল ইউ ইন্টারনাল এনার্জির পরিবর্তন কখন হতে পারে, ইন্টারনাল এনার্জির পরিবর্তন যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমে তখনই ঘটা সম্ভব যখন আমরা টেম্পারেচারের একটা চেঞ্জ দেখব, টেম্পারেচারের একটা পরিবর্তন দেখব। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না। তার মানে এই পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, সেখানে তো ডেল ইউ এর ভ্যালুটাও কনস্ট্যান্ট। তো ডেল ইউ এর ভ্যালুটা জিরো, কারণ কনস্ট্যান্ট টেম্পারেচার সিস্টেমে ইন্টারনাল এনার্জি কোনো রকম পরিবর্তন আমরা ঘটতে দেখি না। কারণ আমরা আগেই পড়েছি যে ইন্টারনাল এনার্জির চেঞ্জের পিছনে বা ইন্টারনাল এনার্জির পিছনে মেন কারণ হচ্ছে কি, মেন কারণ হচ্ছে সিস্টেমের ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল এনার্জি, যেটা টেম্পারেচার না বাড়ালে কি হয়, একই থাকে। তাহলে ডেল ইউ এই অবস্থা যদি জিরো হয়, তাহলে